শুভ অপরাহ্ন প্রিয় দর্শক। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আপনার ব্যালট নিয়ে আজ আমরা হাজির হয়েছি ঐতিহাসিক জেলা নওগাঁতে। নওগাঁর কুসুম্বা মসজিদ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জুনায়েদ আল হাবিব। আজ আমরা আলোচনা করব এই জনপদের সমস্যার সংকট এবং নির্বাচনী বাস্তবতা নিয়ে। আজ আলোচনার জন্য আমার সাথে সম্মানিত অতিথি হয়ে যারা যুক্ত হয়েছেন, শুরুতে আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আমার ডান পাশে রয়েছেন ডাক্তার ইকরামুল বারী টিপু, তিনি বিএনপি মনোনীত নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী। জনাব ইকরামুল বারী টিপু, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে এবং একই সঙ্গে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঠিক তার পাশে রয়েছেন জনাব আলতাফ হোসাইন, জাতীয় পার্টি মনোনীত নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী। জনাব আলতাফ হোসেন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার বাঁ পাশে রয়েছেন অধ্যাপক ডাক্তার এস.এম. ফজলুর রহমান, তিনি সিপিবি মনোনীত নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী। জনাব ফজলুর রহমান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। তার পাশে রয়েছেন মাওলানা সোহরাব হুসাইন ওয়ারেস, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী। জনাব ওয়ারেস, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। সেই সঙ্গে রয়েছেন এই নওগাঁর মান্দা উপজেলার সম্মানিত ভোটাররা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশ টেলিভিশনের এই বিশেষ আয়োজনে। তো প্রিয় দর্শক, আমরা এই জনপদের সমস্যা সংকট নিয়ে আলোচনা করব, তবে আলোচনার আগে দেখে নিতে চাই এখানকার মানুষের প্রত্যাশা এবং প্রার্থীদের প্রতিশ্রুতি নিয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি। সেই প্রতিবেদনটি। যেখানে সভ্যতা কথা বলে পাহাড়পুরে আর সাহিত্য নিঃশ্বাস নেয় প্রতিস্বরে, নওগাঁর গৌরবময় এমন অতীতের আড়ালে চাপা পড়ে আছে দীর্ঘদিনের সংকট। শস্য ভাণ্ডার বলা হলেও এখানে নেই আধুনিক কৃষি গবেষণাগার, গ্যাস সংকটে ধুঁকছে বিসিক শিল্পনগরীর অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প। অর্ধেকের বেশি হাস্কিং মিল বন্ধ, ঋণের বোঝা চালকল মালিকদের কাঁধে। ধান আর আমের বিপুল উৎপাদন হলেও হিমাগার আর সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার অভাবে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। ভোটের মাঠে এই সমস্যাগুলোর সমাধান চায় নওগাঁবাসী। এবার আমরা ভোটে আমরা সৎ এবং যোগ্য ব্যক্তিকে দেখে আমরা ভোট দিব। মানুষের সাথে বিশৃঙ্খলা, এরকম রাস্তা পথে মানুষ চলতে পারে না, এরকম আচরণ আমরা আশা করি না। আগামী দিনে যারা নির্বাচিত হবে তারা যেন জনসাধারণের খবর নেয় এবং তারা যেন আমাদের খোঁজ খবর নেয়। বিদ্যমান সংকটগুলোর সমাধানের পাশাপাশি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এবং কালো টাকার বিরুদ্ধে আমি নির্বাচন করছি। আমাদের কর্মীদের বহু জায়গায় মারপিট করেছে, অফিস ভেঙেছে, প্রচুর হুমকি ধুমকি দিচ্ছে, ভোটারদের ভয় দেখাচ্ছে। একটা অভিযোগ পার্টি সৃষ্টি হয়েছে প্রথম থেকে, শুধুমাত্র অভিযোগ করাই তাদের কাজ। আমাদের চরিত্র হনন করার, বিএনপির চরিত্র হনন করাই তাদের কাজ। চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত এবং টেন্ডারবাজ মুক্ত একটি আত্রায় আইনকে তারা দেখতে চায়। 11টি উপজেলা, 3টি পৌরসভা নিয়ে গঠিত নওগাঁর 6টি সংসদীয় আসনে এবার মোট ভোটার 23,29,592 জন। পাহাড়পুর থেকে প্রতিশর, নওগাঁর প্রতিটি জনপদে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য। অথচ মানসম্মত আবাসন আর আধুনিক সুযোগ সুবিধার অভাবে এই পর্যটন সম্ভাবনা এখনও পুরোপুরি কাজে লাগানো যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, সংস্কার, সংরক্ষণ আর পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে নওগাঁ উত্তরবঙ্গের অর্থনীতিতে যুক্ত করতে পারে নতুন গতি। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি। প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এখানে আসলে সাধারণ মানুষ যেই সমস্যাটির কথা তারা বলছেন যে এখানে একটি পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে, কিন্তু অবকাঠামোগত সমস্যা এবং একই সঙ্গে আধুনিক সুযোগ সুবিধার অভাবে সেই সম্ভাবনা কিন্তু আজও পুরোপুরি কাজে লাগানো যায়নি। একই সঙ্গে কৃষি নির্ভর এই জেলাটিতে কৃষকের ন্যায্য মূল্য না পাওয়ার হাহাকার কিন্তু দীর্ঘদিনের। সেই সঙ্গে সেচ, সার, বীজেরও কিন্তু সংকটের কথা এখানকার সাধারণ কৃষক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানে শিক্ষা ও স্বাস্থ্য খাতে পিছিয়ে রয়েছে। একই সঙ্গে মাদকের ভয়াবহতা কিন্তু এই নওগাঁ জনপদের মানুষকে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে। এছাড়া কর্মসংস্থানের অভাব আসলে সারা দেশের মতো এখানেও সাধারণ মানুষ ভুগছে। বিশেষ করে যুবক শ্রেণী যারা রয়েছেন তারা কিন্তু দিন দিন বেকারত্বের সমস্যায় ভুগছেন। তো এই সমস্যাগুলোর সমাধান চান এখানকার সাধারণ ভোটাররা। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকের যারা প্রার্থী রয়েছেন সম্মানিত, তাদের কাছ থেকে শুনবো, তাদের প্রতিশ্রুতির কথা জানবো। একই সঙ্গে এই নওগাঁ নিয়ে, বিশেষ করে এই নওগাঁ ৪ আসনের সংসদীয় এলাকা নিয়ে তাদের ভাবনা কি সেই বিষয়গুলো জানবো। তবে সেই বিষয়গুলো জানার আগে আমরা একটু প্রার্থীদের কাছে যেতে চাই। এখানকার নির্বাচনী পরিবেশ কেমন? যেহেতু নির্বাচন একেবারেই ঘনিয়ে আসছে, মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে, বেশ কিছু অপ্রীতিকর ঘটনার খবরও কিন্তু আমরা নওগাঁ জেলায় পেয়েছি।
তো এই আসনে নির্বাচনী পরিবেশ কেমন এই বিষয় নিয়ে জানতে আমি এখন শুরুতেই যাচ্ছি জনাব আলতাফ হোসেন, যিনি জাতীয় পার্টি মনোনীত নওগাঁ 4 আসনের সংসদ সদস্য প্রার্থী, তার কাছে জানবো। জনাব আলতাফ হোসেন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতে আপনার কাছে জানতে চাই, আপনার এই সংসদীয় আসনে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? ভোটের উপর মানুষের আস্থা কতটা ফিরেছে? ধন্যবাদ দেশ টেলিভিশন এবং তার সাংবাদিক ভাইদের। আমি এই মান্দা উপজেলার জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী। নির্বাচনের পরিবেশ আমার কাছে এখন পর্যন্ত খুব ভালো নয়। আমাদের নির্বাচনের মাইকগুলি বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে, তারপর ব্যানারগুলি লাগানো হলে রাতে লাগানো হয়, দিনে লাগানো হয়, রাতেই নাই, এই অবস্থা যাচ্ছে। তাছাড়া ফোনে হুমকি দামকি তো আছেই, নেতাকর্মীদেরও বিভিন্ন সময় বিভিন্নভাবে ফোনে হুমকি দেওয়া হয়। আর এসব বিষয় নিয়ে প্রশাসনকে বলে প্রশাসনের কোনো ভূমিকা নাই। আপনারা কি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন কিনা, অভিযোগ দিয়েছেন কিনা? কোনো কোনো ব্যবস্থা নেয়নি এখানে। ইউনো সাহেব বললে বলে, ডিসি সাহেব বলেন, ডিসি সাহেব বললে বলে, নির্বাচন কমিশনে বলেন, মানে কেউ দায় নিয়ে কোনো কাজ করতে চাচ্ছে না। এই তাহলে সার্বিকভাবে নির্বাচন নিয়ে কি শঙ্কাই কাজ করছে? শঙ্কার মধ্যে আছি আমরা। এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে বা কতটুকু মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে এটা বোঝা যাচ্ছে না এখন। পরিষ্কার। ধন্যবাদ আপনাকে। একটু যেতে চাই, আমরা আবার আসবো আপনার কাছে। একটু ডাক্তার ইকরামুল বারী টিপু, আপনার কাছে জানতে চাই, আপনার একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি বললেন যে এখানে নির্বাচনী পরিবেশ কিছুটা আসলে অনুকূলে নয় তাদের। আপনার চোখে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আগামী 12 ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি নিয়ে আপনার কোনো শঙ্কা রয়েছে কিনা, যদি একটু সংক্ষেপে বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচনী প্রচারণা এখন শেষ পর্যায়ে রয়েছে, তুঙ্গে রয়েছে। তো এইখানকার নির্বাচনী পরিবেশ একেবারে প্রথম দিক থেকেই কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমাদের আরেকটা রাজনৈতিক দল এখানে নির্বাচনে অংশগ্রহণ করছেন, যাদের প্রতিনিধি এই মুহূর্তে আপনার সেটে আমি উপস্থিত দেখছি না। তাদের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই তারা তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন, তাদের প্রার্থী বক্তব্য রেখেছেন যে তাদের নেতাকর্মীদেরকে অন্তত 200 জন নেতাকর্মীকে ভোটের দিনে লাঠি হাতে মাঠে থাকার জন্য তারা পরামর্শ দিয়েছে। এই বক্তব্য থেকে পরিষ্কার যে তারা এই ভোট কেন্দ্রগুলো দখল করতে চায়, সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ভোটের ফলাফল তাদের অনুকূলে নিতে চায়। এরকমের কর্মকাণ্ড আমরা তাদের মধ্যে আরো দেখছি। যে নির্বাচনী পোস্টার লাগানোর কথা ছিল না, তারা সর্বপ্রথম সেই পোস্টার বিভিন্ন জায়গায় লাগায়। তারপরে নির্বাচনী যে প্রতীক যেটা লাগানোর কথা, অপচনশীল দ্রব্যের প্রতীক হওয়ার কথা, সেইখানে তারা অপচনশীল দ্রব্যের প্রতীক তারা লাগিয়েছিল, পচনশীল দ্রব্য তারা লাগায়নি। এরকম ভাবে নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে তারা নির্বাচনী আচরণ বিধি যেগুলো মানবার কথা সেগুলো তারা মান্য করছে না। এখন আমরা বলেছি, ওনারা আমাকে যতটুকু বলেছে যে আমরা দেখছি, এই দেখছির উপর তারা কাজ করছে। আমি লক্ষ্য করেছি 50% ক্ষেত্রে তারা দেখেছেন, বাকি 50% তারা এখনো দেখতে পারেন না। এই জন্য আমরা মনে করি যে প্রশাসন এখনো পুরোপুরি নিরপেক্ষ ভাবে কাজ করতে পারছে না। অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে আসবো আমরা। প্রিয় দর্শক, একটু জানিয়ে রাখি আপনাদেরকে, আসলে এখানে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা যতটুকু জানতে পেরেছি। তো 4 জন প্রার্থীকে আমরা উপস্থিত করতে পেরেছি। আরেকটি দল যে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, জামায়াত ইসলামের প্রতিনিধি হয়ে যিনি এখানে সংসদ সদস্য পদপ্রার্থী, তাকে আমরা আসলে আজকের এই মুখোমুখি সংলাপে হাজির করার চেষ্টা করেছিলাম, কিন্তু একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও কিন্তু তিনি আজকে আমাদের সাথে যুক্ত হননি। এবং এখানে বিএনপি প্রার্থী, তিনি যেমনটা বলছিলেন যে মূলত জামায়াত ইসলামের প্রার্থীর দিকে ইঙ্গিত করেই বলছেন যে বেশ কিছু আচরণ বিধি কিন্তু লঙ্ঘিত হচ্ছে এই আসনে। তারা প্রশাসন এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন, এখন পর্যন্ত পুরোপুরি কার্যকর কোনো সুফল পাচ্ছেন না, এমনটাই কিন্তু অভিযোগ জানিয়েছেন। একটু যেতে চাই অধ্যাপক ডক্টর এস এম ফজলুর রহমান, আপনার কাছে। আপনি তো প্রবীণ রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে কাজ করছেন, রাজনীতি করছেন, মানুষের সাথে আছেন। আপনি 2 জন প্রার্থীর কথা শুনলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে আপনার চোখে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? ভোটের উপর মানুষের আস্থা আছে কিনা? 12 ফেব্রুয়ারি ভোট হচ্ছে কিনা? ইতিমধ্যে আলতাফ তারপরে টিপু যা বললো আপনারা শুনলেন, আমি তাদের সঙ্গে অনেকখানি একমত। অনেকখানি বলছে এই অর্থে যে এই যে পোস্টার টানানো আমি দেখেছি, হ্যাঁ জামাত আগে শুরু করেছে ঠিক, পরবর্তীতে আরও 2 মার্কার অন্ততপক্ষে আমার নজর পড়েছে, পাখার এবং ধানের শিশিরও অনেক জায়গায় লাগিয়েছে, অর্থাৎ নিয়ম বহির্ভূত কাজ হয়েছে। পাশাপাশি এটাও হয়েছে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে এই দলগুলোর, বিশেষ করে সন্ধ্যার দিকে
প্রচার মিছিল করতেই পারে, কিন্তু সেই প্রচার মিছিলের পরে যে খাওয়ার ধুম, এটা নির্বাচনী আচরণ বিরোধী। এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে। এবং আলতাফ যেটা বললো আমাদের পার্টির, ওরকম দুটো জায়গায় আমার ইনফরমেশন পেয়েছি, দুটো জায়গায় আমাদের ব্যানার লাগানো হয়েছে, পরে সেটা নাই। শুধু তাই না, 3 জায়গায়, আর একটা জায়গায় ব্যানারটা কেটে ফেলা হয়েছে। এটা খুবই দুঃখজনক। আর তাছাড়া মান্দার যে কথা প্রতিবেদক উত্থাপন করলেন, আসলে সমস্যাগুলো আছে জাতীয় পর্যায়ে প্রায়। আমরা সমস্যা নিয়ে আলোচনা করব, একটু পরে আসতে চাই, আমরা একটু নির্বাচন পরিবেশ একটু যেতে চাই। আপনার পাশে যিনি রয়েছেন, মোটামুটি ভাবে আমি বলবো যে অন্যান্য জায়গায় সমস্ত জায়গায় শুনতেছি, তার তুলনায় আমাদের পরিবেশ অপেক্ষাকৃত ভালো, অত খারাপ না। ধন্যবাদ। আমরা চাই আসলে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটিতে মানুষ দীর্ঘদিন পরে হলো তারা তাদের ভোটাধিকার নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবেন, সেই প্রত্যাশা কিন্তু আমরা করছি। একটু যেতে চাই জনাব সোহরাব হোসেন ওয়ারেস, ইসলামী আন্দোলন মনোনীত নওগাঁ 4 আসনের সংসদ সদস্য প্রার্থী। জনাব ওয়ারেস, আপনি শুনলেন 3 জন প্রার্থীর বক্তব্য নির্বাচনী পরিবেশ নিয়ে, পাল্টাপাল্টি অভিযোগ। আপনার চোখে পরিবেশ কেমন দেখছেন? ভোটের মাঠে আসলে লড়াইটা কেমন হবে বলে মনে হচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাই দেশ টিভিকে আজকে আমাকে জনগণের মুখোমুখি করার জন্য। আজকে আমরা মান্দা উপজেলায় 4 জন প্রার্থী এখানে উপস্থিত রয়েছি। এর মধ্যে আমি গর্বের সাথে জানাতে চাই, মান্দা উপজেলার 14 ইউনিয়নের ভিতরে 12 নম্বর কাঁসোপাড়া ইউনিয়ন আগের থেকে একটি সুপরিচিত ইউনিয়ন। আলহামদুলিল্লাহ, আমরা এই একই ইউনিয়নের 3 জন প্রার্থী এখানে উপস্থিত রয়েছি। গত 22 জানুয়ারি থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছি আমরা। আমাদের 21 জানুয়ারিতে যখন মার্কা বরাদ্দ হতো, সেই দিন আমাদেরকে কিছু ইনফর্ম দিয়েছিলেন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে, কিন্তু 22 তারিখ সকালেই আমি দেখলাম যে মোটামুটি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করেই অনেক প্রার্থী তাদের পোস্টার বিভিন্ন জায়গায় টাঙাইছে। যার পরিপ্রেক্ষিতে আমার কর্মী ভাইয়েরা আমাকে বারবার বলতেছিল যে কি ব্যাপার, অন্য প্রার্থীরা তাদের পোস্টারগুলি ঝুলাইছে, আমাদের পোস্টার নাই কেন? বারবার আমাদের প্রার্থীদের কর্মীদের বোঝাতে সক্ষম হয়েছে যেটা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে। তার 2-1 দিন পরেই আমি দেখলাম যে টিপু ভাই সম্ভবত ওনার এক পেজ থেকে উনি পোস্ট দিয়েছিলেন যে আচরণ বিধি লঙ্ঘিত না করার জন্য আমার কর্মীরা যেন তাদের লাগানো পোস্টারগুলি সরিয়ে নেয়। সাথে সাথেই আমরা সহ অন্যান্য প্রার্থীরাও সরিয়ে নিয়েছে। আর আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় জোটের নামে যে জোটে ছিল, এই জোট থেকে আমরা কয়েকটি কারণে বের হয়ে এসেছি। আমাদের এই জোট ছিল মূলত শরিয়া আইনের পক্ষে বাংলাদেশে। আপনারা জোট থেকে কেন বের হয়ে আসছেন এটা আমরা জানি এবং জাতি জানে, এটা পরিষ্কার। আমরা যেহেতু একটি দল যারা ইসলাম এর নাম দিয়ে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে। আজকে সকালেও আমাকে এক কর্মী ভাই বলছে যে আমরা শুনতেছি আপনি নাকি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন। এই যে অপপ্রচার তারা করছে, আমি আপনাদের মাধ্যমে প্রতিবাদ জানাতে চাই। তারা বিভিন্ন জায়গায় অপপ্রচার করছে এবং ইসলামের নামে মানুষকে বিভ্রান্তি করছে। এটা থেকে আমরা প্রতিকার চাই। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এখানকার যে 4 জন প্রার্থী রয়েছেন তারা নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলছিলেন। খুবই দুঃখজনক হলেও সত্য, এখানে বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তারা করেছেন। বিশেষ করে এই বছর পোস্টার লাগানো পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে প্লাস্টিকের ব্যবহারও কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তবে শুধু প্রার্থীরা নয়, আমরাও গত 2 দিন ধরে আসলে এই জনপদের বিভিন্ন প্রান্তরে ঘুরে বেরিয়েছি। আমাদের চোখেও পড়েছে প্লাস্টিকের ব্যবহার রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের রং বেরঙের আসলে ব্যানারও কিন্তু আমাদের চোখে পড়েছে, যেটি খুবই দুঃখজনক। আমরা আশা করব নির্বাচন কমিশন এবং প্রশাসন বিষয়টি স্বপ্রণোদিত হয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি ঐতিহাসিক জেলা নওগাঁয়। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি ঐতিহাসিক নওগাঁ জেলার কুসুম্বা মসজিদের সামনে। প্রিয় দর্শক, বিরতির আগে আমরা শুনছিলাম এখানকার প্রার্থীদের কাছে তাদের এই জনপদের নির্বাচনী পরিবেশ নিয়ে। আমরা এবার সরাসরি যেতে চাই ভোটারদের কাছে। তারাই মূলত আজকের মূল আলোচনা করবেন, তারাই আসলে আজকে প্রশ্ন করবেন এখানকার প্রার্থীদের এবং প্রার্থীরা সেই প্রশ্নের উত্তর দিবেন। প্রিয় নওগাঁবাসী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ এই আয়োজনে। আপনাদের সম্মানিত প্রার্থীরা রয়েছেন
রয়েছেন, আপনারা চাইলে সরাসরি তাদের কাছে প্রশ্ন করতে পারেন। একই সঙ্গে এই নওগাঁ, বিশেষ করে আপনাদের এই নির্বাচনী এলাকার কোনো চাওয়া থাকলে, কোনো প্রত্যাশা থাকলে সেটিও জানাতে পারবেন। আমাদের যেহেতু সময় সংক্ষেপ, খুব সংক্ষেপে আসলে প্রশ্নটি করুন, এবং যারা কথা বলতে চান একটু হাত উঠালে আমি প্রশ্নটি নিতে পারবো। আমি একটু সরাসরি, আপনি কথা বলতে চেয়েছেন, একটু দাঁড়িয়ে যদি কথা বলেন। আপনার প্রার্থীরা আছেন, কোনো প্রশ্ন থাকলে করবেন, একই সঙ্গে কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে। এই নওগাঁ 4 মান্দা আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনের মাঝখান দিয়ে আত্রাই নদী বহমান। এই আত্রাই নদী দীর্ঘদিন খননের অভাবে এটি সেচ কাজে খুব অসুবিধা বিরাজ করছে, এবং এই নদী দিয়ে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে এখানে ব্যবসা করে। তো আমার আজকের ধানের শীষের প্রার্থী ডাক্তার ইকরামুল বারী টিপুর কাছে যে উনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি ডাক্তার ইকরামুল বারী টিপু, আপনার কাছে প্রশ্ন এসেছে যে এই আত্রাই নদী খননের ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকবে। যদি একটু একজন নারী সদস্য আমরা দেখতে পাচ্ছি, নারী ভোটার। আসলে নারীরা তো অনেক ক্ষেত্রেই পিছিয়ে, আপনাদের এই প্রার্থীদের কাছে কোনো চাওয়া থাকলে সরাসরি করতে পারে। ধন্যবাদ। আমি যেহেতু একজন নারী, আমি দেখলাম সার্বিক পর্যালোচনা করে ধানের শীষ অনেকটা এগিয়ে। এই জন্য ডক্টর ইকরামুল বারী টিপু ভাইকে আমার প্রশ্ন, উনি একজন শিশু চিকিৎসক, এই জন্য আমার প্রশ্ন যে উনি নারী ক্ষমতায়ন এবং শিশু স্বাস্থ্যের জন্য ওনার কি কোনো পদক্ষেপ রয়েছে কিনা। ডাক্তার ইকরামুল বারী, আপনি একজন শিশু বিশেষজ্ঞ, আপনার কাছে এই শিশুদের স্বাস্থ্য সচেতনতা বা চিকিৎসার জন্য এবং নারী অধিকারের বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, একটু আসবো আপনার কাছে। তো আপনি একটু কিছু বলতে, একটু সংক্ষেপে বলবেন, প্রশ্নটি করুন। ধন্যবাদ। নওগাঁ 49 মান্দা 4 আসনের জনাব ডাক্তার ইকরামুল বারী টিপু ভাইয়ের কাছে আমার প্রশ্ন, তিনি যদি এমপি নির্বাচিত হতে পারেন, এই ঐতিহাসিক কুসুম্বা মসজিদের এখানে একটা জাদুঘর, স্মৃতিচারণ জাদুঘর তিনি নির্মাণ করার কোনো পরিকল্পনা আছে কিনা। অসংখ্য ধন্যবাদ। আসলে আমি এর সাথে যুক্ত করতে চাই, আপনাদের এখানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে কিন্তু সেটি এখনো পুরোপুরি বিকাশ ঘটেনি। আশা করি উত্তর দিবেন। একটু এই পাশে যাই, তারপর আবার আপনাদের কাছে এখানে কে কথা বলতে চান, যে ওখানে একজন, আপনাকে দিয়ে শুরু, একটু সংক্ষেপে প্রশ্নটি করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো যে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যেগুলো রয়েছে, আদৌ কি এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে কি কাজ হয়, কি সেবা পায় জনগণ, এটা আমরা এখনো পর্যন্ত ক্লিয়ার না। তো আগামীতে আমাদের হাত পাকার যে প্রার্থী আছে মাওলানা সোহরাব হোসেন ওয়ারেস, সে যদি এমপি নির্বাচিত হয়, এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সে কিরকম মানে চিকিৎসা দিবে, এটা আমরা আমার কাছে। ধন্যবাদ মাওলানা ওয়ারেস, আপনার কাছে প্রশ্ন এসেছে। বিশেষ করে আমি বলতে চাই, স্বাস্থ্য খাতে অনেক পিছিয়ে রয়েছে আপনার এই উপজেলা, এবং আপনার একজন ভোটার বললেন যে বিশেষ করে ইউনিয়ন যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত, আপনারা ক্ষমতা গেলে কি পরিকল্পনা আছে। এখানে কেউ কথা বলতে চেয়েছেন, জি একটু বলেন। আমি আমার প্রার্থী ডাক্তার ইকরামুল বারী টিপুরকে প্রশ্ন করতে চাই যে আমাদের অবহেলিত ঠাকুরমান্দা গ্রামে যে শিব নদী আছে, প্রায় 40 বছর যাবৎ সেই নদী পতিত হয়ে গেছে। ডাক্তার ভাই যেন এমপি হলে আল্লাহ সামনের দিনে কি করতে পারে সেইটুকুই আমি জানতে। আচ্ছা আচ্ছা, আরেকটি নদীর কথা বললেন, সেই বিষয়ে কোনো পরিকল্পনা আছে? এক শেষ প্রশ্ন, আমি এবার আবার আসবো, একটু আপনি কিছু বলতে চাইছেন। কুসুম্বা ঐতিহাসিক একটা জায়গা, এই কুসুম্বা ঐতিহাসিক জায়গাতে একটা শিশু পার্ক করার চিন্তা ভাবনা আছে কিনা, আমি টিপু ভাইয়ের কাছে এটাই আমার জিজ্ঞাসা। আচ্ছা আচ্ছা, বিনোদন আসলে বিশেষ করে এই যে আমাদের যুব সমাজ আসলে মাদকাসক্ত হয়ে পড়ছে, তার পেছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের খেলাধুলা বা হচ্ছে এই কালচারাল যে প্রোগ্রামগুলো, সেগুলো আসলে অনেকটাই নাই। তাই একজন সাধারণ ভোটার যিনি রয়েছেন তিনি প্রশ্ন করেছেন যে কোনো শিশু পার্ক করার ব্যবস্থা করবেন কিনা। যেহেতু প্রশ্ন এসেছে আমি উত্তর নিতে চাই, সরাসরি যেতে চাই ইকরামুল বারী টিপু আপনার কাছে। মাইক্রোফোনটি একটু দিয়ে দেন। ইকরামুল বারী টিপু, আপনি শুনলেন সাধারণ মানুষের প্রশ্নের কথা, একই সঙ্গে সেই উত্তর দিবেন। সেই সঙ্গে আমার দু একটি প্রশ্ন রয়েছে। এখানে আসলে কৃষি নির্ভর আপনার এই অঞ্চলে আসলে কৃষিভিত্তিক কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি, সেই বিষয়ে আপনাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা। একই সঙ্গে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা আসলে কি করবেন, যদি সুনির্দিষ্টভাবে বলেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে এই আত্রাই নদী সম্পর্কিত এবং শিব নদী সম্পর্কিত যে প্রশ্নটা এসছে সেই ব্যাপারে বলতে চাই যে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে আগামী 5 বছরের মধ্যে 25,000 কিলোমিটার খাল খনন, নদী খনন ইত্যাদি করা হবে। সেই ক্ষেত্রে আমি আত্রাই নদী এবং শিব নদী খনন করবার জন্য ইতিমধ্যে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে দাবিনামা পেশ করেছি। ভবিষ্যতে আমি নির্বাচিত হতে পারলে এই বিষয়ে আমি পদক্ষেপ গ্রহণ করব যাতে নাব্যতা বৃদ্ধি করা যায়, দাবি পেশ করেছি। এরপরে আমি বলবো যে আমাদের
মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে আমাদের বোন প্রশ্ন করেছেন। আমি আমার নির্বাচনী ইশতেহারে বলেছি, যেহেতু আমি পেশায় চিকিৎসক, সেই কারণে আমাদের এই অবহেলিত মান্দা উপজেলার গরিব দুঃখী অসহায় মানুষের সন্তানেরা যাতে বিশেষ করে সহজলভ্য চিকিৎসা পায়, সরকারি খরচে চিকিৎসা পায়, এই জন্য আমি স্পেশালি মান্দা উপজেলায় একটা শিশু হাসপাতাল, সেই ক্ষেত্রে মা ও শিশু হাসপাতাল নামে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাই। সে ব্যাপারে আমি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে চাই। এছাড়াও আমাদের এই উপজেলায় যে বিষয়টা এখানে এসছে, এই কুসুম্বা ঐতিহাসিক মসজিদকে কেন্দ্র করে আমি এই দাবিও করেছি। গত 29 তারিখে নওগাঁর জনসভায় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে দাবি করেছি, শুধু ঐতিহাসিক কুসুম্বা মসজিদ নয়, আমাদের ঠাকুরমান্দায় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির রয়েছে, যেখানে দেশ বিদেশ থেকে প্রতি বছর রামনবমীতে বিভিন্ন পর্যটক আসেন, ভক্তরা আসেন। সুতরাং ওই রঘুনাথ জিউ মন্দির এবং এই ঐতিহাসিক পুরাকীর্তিক কুসুম্বা শাহী মসজিদকে কেন্দ্র করে সমন্বিতভাবে একটা পর্যটন কেন্দ্র যাতে আমরা এখানে করতে পারি, তার জন্য আমি দাবি করেছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। এই দাবির সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে শিশু পার্কের যে দাবি এসছে, এইটা শিশুদের বিনোদনের জন্য অবশ্যই দরকার। সেইটা যেহেতু এখানে পর্যটন কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে, সেটা এখানেও হইতে পারে, অথবা আমি মনে করি যে আমাদের আত্রাই নদী এবং ত্রিমোহনী নদী, ফকিরনী নদী যেটা মিলনস্থল, ত্রিমোহনী নামক জায়গা রয়েছে, ওইখানে একটা শিশু পার্ক অথবা ইকো পার্ক নির্মাণ করে ওইখানে শিশুদের বিনোদনের ব্যবস্থা করা যেতে পারে, এরকম পরিকল্পনা আমার রয়েছে। আচ্ছা, কৃষির ক্ষেত্রে কৃষকের ভাগ্য উন্নয়নে কি করবেন? কৃষকদের জন্য আমাদের এখানে অপার সম্ভাবনাময় একটা জায়গা, বিশেষ করে আমাদের আত্রাই নদীর এই পাশে, আমরা যে পাশে বসে রয়েছি, এই পাশে আমাদের সাধারণত এই তরি তরকারি থেকে শুরু করে রবি শস্য, এই ফসলগুলো বেশি হয়। এগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই। যদি সংরক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে সেই ফসলগুলো দিয়ে কাঁচামাল হিসাবে ব্যবহার করে আমরা এখানে কৃষি নির্ভর কলকারখানা স্থাপন করতে পারবো। সেই জন্য আগে এইখানে হিমাগার তৈরি করতে হবে সরকারিভাবে, যাতে করে ওই সমস্ত ফসল আমরা সংরক্ষণ করতে পারি, সেই পরিকল্পনা আমরা রয়েছে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এখানে বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন, তিনি বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলছেন। আমরা আশা করি অতীতে নির্বাচনগুলোর আগেও আমরা দেখেছি প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটান, কিন্তু নির্বাচনের পরে আসলে সেই বিষয়গুলো তারা ভুলে যান। তবে যেহেতু আমরা নতুন বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখছি, আমরা আশা করছি অতীতের পুনরাবৃত্তি হবে না। আমি একটু যেতে চাই জনাব আলতাফ হোসেন আপনার কাছে আমার সুনির্দিষ্ট প্রশ্ন, আপনারা যদি নির্বাচিত হন, বেকারত্ব দূরীকরণে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? একই সঙ্গে সন্ত্রাস, মাদক এবং দুর্নীতি বন্ধে আপনারা আসলে কি ধরনের ভূমিকা রাখতে পারবেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ দেশ টেলিভিশনের সাংবাদিক ভাইদের এবং উপস্থিত সকল শ্রোতা ও দর্শক ভাইদের। আমরা দীর্ঘদিনই একটা প্রয়াস নিয়ে এই মান্দা উপজেলায় কাজ করছি, সেটা হচ্ছে যে আধুনিক মান্দা হবে ভবিষ্যৎ প্রজন্মের অহংকার। মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলমুক্ত শিক্ষিত সমাজ গড়াই আমাদের প্রয়াস। এই প্রয়াস নিয়েই আমার জাতীয় পার্টি এই উপজেলা এবং আমার নেতৃবৃন্দ সকলেই আমরা কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে আমরা মাদক নিয়ে বেশ কিছু কাজ করেছি। মাদকের বিষয়টা এখন মান্দা উপজেলায় এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, শুধু মান্দাতে না, সারা দেশব্যাপী হয়তোবা, মান্দাতে এটার বেশি। আর পানির দোকানেও এটা পাওয়া সম্ভব। কোন ধরনের মাদক আপনার দরকার সেটাই পাবেন। এ ব্যাপারে প্রশাসনের খুব ভূমিকা নাই। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তাদেরও যে খুব একটা ভূমিকা আছে সেটাও লক্ষ্য করা যায় না। যেটা হয় যে রাজনৈতিক একটি সিন্ডিকেটের মধ্য দিয়ে কিন্তু এই মাদকের ব্যবসাটি গড়ে ওঠে। তা আপনারা ক্ষমতা গেলে সিন্ডিকেট ভেঙে দেওয়া সম্ভব কিনা? জিরো টলারেন্সে থাকবো। আর কুসুম্বা মসজিদের যে অবকাঠামো উন্নয়ন যেটা হয়েছে, এটা আমার পার্টি চেয়ারম্যান জিএম কাদের সাহেব একসময় এই বিমান ও পর্যটন মন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন উনি এখানে একটা প্রোগ্রাম দিয়েছিলেন। উনি সরাসরি এসেছিলেন। আমরা তাকে যে দাবিটা উত্থাপন করেছিলাম তার কাছে, এখানকার রেস্ট হাউস, এখানকার অবকাঠামো উন্নয়ন, ঘাট সহ এই মসজিদ প্রাঙ্গণে যে উন্নয়ন দেখতেছেন, এটা তার অবদান, এটা উনি করেছেন। সন্ত্রাসের ব্যাপারে যেটা এখন বর্তমান দেশে চলতেছে, সেটা তো উদ্বেগের বিষয়। কারণ এখানে এই এখন আগে লুটপাট হয়েছে, এখন চোটপাট হচ্ছে, এই অবস্থা চলছে। এখানে যেমন সিনিয়রদের কোনো সম্মান নাই, জুনিয়ররাই মনে করে সিনিয়রদের চালায়।
আগে আমরা দেখেছি যে আপনারা ক্ষমতায় গেলে সেই ধারা হয়তো ভেঙে দিবেন ইনশাল্লাহ, আমরাও সেই প্রত্যাশা করছি। যে প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এখানকার, একটু আমরা আসবো আবার আপনার কাছে, একটু শেষ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন জাতীয় পার্টি মনোনীত যিনি সংসদ সদস্য প্রার্থী রয়েছেন, তিনি বেশ কিছু উদ্বেগের কথা জানিয়েছেন, একই সঙ্গে বেশ কিছু আশার কথাও কিন্তু শুনিয়েছেন। তারা ক্ষমতায় গেলে এই জনপদকে নিরাপদ করার জন্য যা যা করণীয় তারা করবেন। একটু যেতে চাই অধ্যাপক ডক্টর এস এম ফজলুর রহমান আপনার কাছে। আপনি এখানকার ভোটারদের প্রত্যাশার কথা শুনলেন, আপনার কাছে আমার জানতে চাও, আপনারা ক্ষমতায় গেলে আসলে এই জনপদের পরিবর্তনের জন্য সুনির্দিষ্টভাবে কি করবেন 2 মিনিটের মধ্যে? আমরা ক্ষমতায় গেলে ইতিমধ্যেই আপনারা জানেন যে মান্দাবাসী জানে যে দীর্ঘ 25 বছর ধরে আমি মান্দাতে লেগে আছি বিভিন্ন বিষয় নিয়ে। তার মধ্যে অন্যতম কারেক্টলি বলেছেন প্রতিবেদক তিনি বললেন যে সাধারণত যত সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, চাঁদাবাজি হয়, মাদক ব্যবসা হয়, রাজনৈতিক দল, বিশেষ করে যে দল ক্ষমতায় থাকে তারাই এটা করে, তারা একটা সিন্ডিকেট তৈরি করে। আমরা দেখেছি শেখ হাসিনা পলায়নের পর ইতিমধ্যে এক ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছে বা মাওয়াব সন্ত্রাস সারা দেশে উঠছে, শুধু এখানেই না। তো মান্দাতেও আমরা দেখেছি যে বিভিন্ন পুকুর দখল করা, দিঘি দখল করা, বিল দখল করা বা কারো দোকান হামলা করা ইত্যাদি ইত্যাদি। শুধু তাই না, আমরা দেখেছি মান্দাতে আনাচে কানাচে এই বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের এই বর্তমান সময়ে সেখানে তাদের জমি দখল করা বা তাদের দোকানপাট আক্রমণ করা, আগুন লাগিয়ে দেওয়া ইত্যাদি ঘটনা এখানে ঘটছে। যদিও অনেক জায়গার তুলনায় এখানে বলবো কম। অনেক জায়গায় যেভাবে নৃশংসতার সঙ্গে হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এমনকি মানুষকে আগুন লাগিয়ে দেওয়া, এরকম 2-1টা জায়গায় ঘটনা আমরা পত্রিকায় দেখেছি। মান্দাতে সেটা হয়নি, মান্দায় হয়নি। কাজে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, এবং বলে নেওয়া ভালো, আমরা যে বাম গণতান্ত্রিক যে জোট আমাদের আছে, আমাদের যে প্রার্থীর সংখ্যা, তাতে আমাদের ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা আমাদের তরফ থেকে এটা আপনি এই জনপদে যদি নির্বাচিত হন, একজন এমপি তার যে অধিকার, তার যে আইনগত অধিকার, যে ক্ষমতা, সেটা প্রয়োগ করে এই মান্দাতে বিভিন্ন পর্যায়ের যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে আইনসম্মতভাবে কাজ করতে বাধ্য করাবো। এবং আমার ধারণা যদি এটা করা যায়, যে মিথ্যা কোর্ট কাচারি হয়, যে বিভিন্ন দখলদারিত্ব চলে, চাঁদাবাজি চলে, বিভিন্ন হাটে যে অতিরিক্ত খাজনা আদায় হয়, সরকারি আইন আছে যে পঙ্গু ভূমিহীন এদের খাজনা লাগবে না, হোল্ডিং ট্যাক্স লাগবে না। আমি যদি এমপি হতে পারি, কোনোভাবেই কোনো গরিব মেহনতি মানুষ, ভূমিহীন মানুষ, তার কোনো হোল্ডিং ট্যাক্স থাকবে না, হাটে বাজারে তাদের কোনো খাজনা লাগবে না, এটা গ্যারান্টি। অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো খবর আসলে নওগাঁবাসীর জন্য। যে সমস্যাটির কথা ডক্টর এস এম ফজলুর রহমান তিনি বলছিলেন, আসলেই এই সমস্যাটি শুধু নওগাঁ নয়, আমরা বাংলাদেশের প্রতিটি জনপদে কিন্তু এমন সমস্যাগুলো আমরা দেখছি। আশা করছি আগামীতে যারা ক্ষমতা আসবেন তারা এই বিষয়গুলো নজরে রাখবেন। আমি একটু যেতে চাই মাওলানা সৌরভ হোসেন, আপনার কাছে একটি সুনির্দিষ্ট প্রশ্ন এসেছে। স্থানীয় যেই ক্লিনিকগুলো রয়েছে, কমিউনিটি ক্লিনিক, সেগুলোর উন্নয়নে আপনি কি করবেন? একই সঙ্গে স্বাস্থ্য শিক্ষা খাতে এই মান্দাবাসী পিছিয়ে রয়েছে, আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা কি? ধন্যবাদ। আমার মান্দা উপজেলার ভোটার ভাইগণ এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান শুনছিলেন। আপনারা জানেন ইসলামী আন্দোলনের একটি স্লোগান রয়েছে, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমরা বিগত দিনে বহু নেতাকে এই মান্দা উপজেলায় নির্বাচিত হতে দেখেছি। বিশেষ করে আমার মান্দা উপজেলার ইউনিয়ন কাউন্সিলে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলি রয়েছে, আমি গত 22 তারিখ থেকে, এর আগেও আমি বিভিন্ন ইউনিয়ন কাউন্সিলে স্বাস্থ্য কমপ্লেক্সে গেছি, সেখানে কোনো ভালো ডাক্তার না থাকার কারণে এবং সেখানে রাস্তাঘাটের অবনতি, মানে রাস্তাঘাট না থাকার কারণে, ভালো সুচিকিৎসা না পাওয়ার কারণেই মানুষ সাধারণত তাদের কাছে যায় না। বিশেষ করে আমার মান্দা উপজেলার প্রসাদপুরে যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এখানেও সুচিকিৎসা না থাকার কারণে, ভালো ডাক্তার না আসার কারণে এখানেও মানুষ তেমন স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য আসে না। আমরা শিশুকালে শিশু শিক্ষা বইয়ে পড়েছিলাম মানুষের মৌলিক অধিকার 5টি। আমরা বিগত দিনে যেসব নেতাদের নির্বাচিত হতে দেখেছি, তারা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিতেন, সে প্রতিশ্রুতি অনুযায়ী, তো আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি নির্বাচিত হয়, আমি যদি মান্দা উপজেলার প্রতিনিধি হিসাবে নির্বাচিত হই, তাহলে ইনশাআল্লাহ মানুষের যে মৌলিক চাহিদাগুলি রয়েছে, সর্বপ্রথম মানুষের মৌলিক চাহিদাগুলি সমাধানের চেষ্টা করব। বিশেষ করে ইউনিয়ন কাউন্সিলে
যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলি রয়েছে ভালো চিকিৎসক দ্বারা এদের উন্নয়ন করার চেষ্টা করব। এবং বর্তমান মান্দা উপজেলায় আমরা যে প্রার্থী রয়েছি, আমরা আলহামদুলিল্লাহ যে 4 জন প্রার্থী রয়েছি, আমরা সকলেই যে মার্কাগুলি নিয়েছি এগুলি কৃষকদের মার্কা। বরাবরই আমরা দেখেছি মান্দা উপজেলার কৃষকরা অবহেলিত হয়েছে, যেহেতু কৃষকদের মার্কা নিয়েই আমরা 4 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছি। বিশেষ করে আমি যদি নির্বাচিত হই তাহলে ইনশাআল্লাহ কৃষকদের সর্বপ্রথম যে দাবি দেওয়া রাস্তাঘাট নাই, এই রাস্তাঘাটের পুনর্নির্মাণ এবং নতুন রাস্তা পাকাকরণ করব এবং স্বাস্থ্য থেকে শুরু করে মানুষের মৌলিক চাহিদাগুলির উন্নতি ঘটাবো অসংখ্য ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এখানকার যারা প্রার্থী রয়েছেন তাদের বিভিন্ন প্রতিশ্রুতির কথা। আসলে এই প্রতিশ্রুতির কথা শুনতে সবারই ভালো লাগে, কিন্তু বাস্তবায়ন কতটা হবে সেটি কিন্তু সময় বলে দিবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি ঐতিহাসিক নওগাঁ জেলায়। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি নওগাঁ জেলা। বিরতির আগে আমরা শুনছিলাম এখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, তাই শেষ পর্যায়ে শেষ করার আগে একটু জানতে চাই, যেহেতু একই সাথে 2টি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নির্বাচনে, তাই এখানকার এই জনপদে গণভোট নিয়ে কতটা সচেতন মানুষ এবং একই সঙ্গে যারা প্রার্থী রয়েছেন তাদের নিজেদের ভাবনাটাই কি গণভোট নিয়ে। একটু শুরুতেই যেতে চাই অধ্যাপক ডক্টর এস এম ফজলুর রহমান, আপনার কাছে গণভোট নিয়ে আপনার এবং আপনার দলের অবস্থান কি, সেই সঙ্গে আপনি নির্বাচিত হতে পারলে এই জনপদের প্রথম কোন কাজটি করবেন? গণভোট আমাদের পার্টি মনে করে এটা অপ্রয়োজনীয়, এটা কোনো দরকার ছিল না। আমরা কোনোভাবেই এর পক্ষে না। আমি আপনাদের সবাইকে আহ্বান করব, বাংলাদেশ যে লক্ষ্যে স্বাধীন হয়েছিল সেই লক্ষ্যকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। কাজেই গণভোটে অবশ্যই আমরা নার অবস্থানে, কোনোভাবে হ্যাঁ বলার সুযোগ নাই। আর প্রথম কাজ হচ্ছে মান্দাতে যে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দল যে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি, হাটের বাজারে অতিরিক্ত খাজনা আদায়, আমি এমপি হওয়ার সাথে সাথে আমার বলা লাগবে না, আমার বিশ্বাস আমাকে মান্দাবাসী জানে যে আমার ভূমিকাটা কি। ইতিমধ্যে যে আন্দোলন সংগ্রাম করে কোনো বড় দলের নেতা না হয়ে এই কাজগুলো বন্ধ অটোমেটিক্যালি আমাকে করতে হবে না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বন্ধ হতে বাধ্য। অসংখ্য ধন্যবাদ। আপনার পাশে যিনি রয়েছেন সোহরাব হোসেন ওয়ারেস, গণভোট নিয়ে আপনার দলের অবস্থান কি, একই সঙ্গে নির্বাচিত হলে প্রথম কোন কাজটি করবেন মান্দাবাসীর জন্য? ধন্যবাদ সবাইকে। যেহেতু 1971-এর স্বাধীনের পরেই আমরা যে প্রচলিত আইন, এই আইন অনুযায়ী দেখছি এদেশের মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। সরকারি দল এবং বেসরকারি দলের কাছে মানুষ জিম্মি হয়েছে। এর জন্য আমি মনে করি গণভোটের প্রয়োজন এবং আমাদের দল থেকে শুরু করে সকলকে হ্যাঁ পক্ষে আমি অবস্থান নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। পরিষ্কার। নির্বাচিত হলে আপনি প্রথম কোন কাজটি করবেন? গতকাল আমাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আমার দল যদি নির্বাচিত হয় কিংবা আমি যদি মান্দা উপজেলার প্রার্থী হিসাবে নির্বাচিত হই তাহলে আমার প্রথম যে কাজ হবে গরিব অসহায় মানুষের মাসিক 5,000 টাকা করে ভাতা নির্ধারণ এবং আমাদের বিভিন্ন এলাকায় যে হামলা রয়েছে, মিথ্যা মামলা, গায়েবী মামলা, এগুলি প্রত্যাহার করার জন্য আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম এখানে যিনি ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন তিনি বলছিলেন যে মাসিক ভাতা দিবেন, যদিও আসলে বর্তমান আধুনিক যুগে এসে মানুষ ভাতা চায় না, মানুষ চায় তার কর্মসংস্থান। আশা করছি হয়তো রাজনৈতিক দলগুলো সে বিষয়টি বিবেচনা নেবে। একটু যেতে চাই আলতাফ হোসেন আপনার কাছে, জাতীয় পার্টি মনোনীত। আপনার দলের গণভোট নিয়ে অবস্থান আমরা জানি, আপনি ব্যক্তিগতভাবে গণভোট নিয়ে কি ভাবছেন, একই সঙ্গে যদি নির্বাচিত হন এই জনপদের জন্য কি করবেন? ইতিপূর্বে আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদের জানিয়েছেন এবং সারা দেশব্যাপী বলেছেন যে গণভোটের ব্যাপারে জাতীয় পার্টি না অবস্থানে আছেন। আমিও মনে করি যে এটা সংবিধানের সাথে, বাংলাদেশের বর্তমান সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমি সিদ্ধান্ত মেনে নিয়েছেন নাকি আসলেই আপনি মনে করছেন যে একজন সচেতন নাগরিক হিসেবে? আমি একজন আইনের ছাত্র হিসেবে যেটা আমি মনে করি সেটা হচ্ছে এই গণভোটটা সংবিধান বহির্ভূত। সরকার শুধুই তাদের সরকার সংবিধান বহির্ভূত, এই ভোট সংবিধান বহির্ভূত, অনেক হিসেব কিন্তু চলে আসে। বলি বিস্তারিত, সংবিধান হাত রেখেই কিন্তু বর্তমান সরকার দেশ পরিচালনা করছেন। সেখানে আপনি সংবিধানকে পুঁজি বিরুদ্ধে কাজ করবেন, সেটা তো হয় না। সেটা নিয়ে অনেক আলোচনা আছে। যাই হোক, আমরা পরিষ্কার আপনারা গণভোটের বিপক্ষে। আচ্ছা, নির্বাচিত হলে প্রথম কোন কাজটি করবেন? তাহলে আমাকে কবুল করলে, আমি শুরুতেও বলেছি যে মান্দাকে আধুনিক মান্দায় গড়তে আমার পক্ষেতে যা যা করার, প্রথমে আমি মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসবো,
শিক্ষিত সমাজ গড়ার জন্য আমার যা যা করার করব, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করব, পাশাপাশি স্বাস্থ্য বিভাগকে স্বাস্থ্য দূর করার জন্য কাজ করবেন। ধন্যবাদ। আমরা যেহেতু শেষ পর্যায়ে আসছি, একটু যেতে চাই ইকরামুল বারী টিপু, যা করার আমি অবশ্যই সেটা করব ইনশাল্লাহ। ধন্যবাদ। টিপু আপনার কাছে জানতে চাই গণভোট নিয়ে আপনার অবস্থান কি, একই সঙ্গে আপনি নির্বাচিত হতে পারলে প্রথম কোন সমস্যাটি সমাধানে কাজ শুরু করবেন? আপনারা জানেন যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, এইটা হচ্ছে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের ফল হিসেবে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে সকল রাজনৈতিক দলমতের মানুষের সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছেন, সে তারই আলোকে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং দলীয়ভাবে আমাদের অবস্থান পরিষ্কার, ব্যক্তিগতভাবে আমার অবস্থান পরিষ্কার, আমরা গণভোটে হাঁ ভোটের পক্ষে রয়েছি। আর আমি নির্বাচিত হলে আমি আমার আলোচনায় ইতিপূর্বেও বলেছি, আমি যেহেতু পেশায় চিকিৎসক, সুতরাং এই মান্দা উপজেলায় সর্বপ্রথম একটি শিশু হাসপাতাল করতে চাই এবং সেই হাসপাতালে আসার জন্য আত্রাই নদীর উপর হাত প্রসাদ করে হাসপাতালের সামনে একটা ব্রিজ নির্মাণ করতে চাই। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এই জনপদের যারা প্রার্থী রয়েছেন তাদের প্রতিশ্রুতির কথা, একই সঙ্গে শুনছিলাম এখানকার মানুষের প্রত্যাশার কথা। আমরা বিশ্বাস করি এবং আশা করি এই আলোচনার মধ্য দিয়ে জনপদের মানুষ খুঁজে নেবেন কার হাতে নিরাপদ তাদের আগামী দিনের ভবিষ্যৎ। তবে মনে রাখবেন, গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী সিলটি আপনার হাতে, তাই দেখে শুনে বুঝে আপনার এই শক্তিশালী ক্ষমতাটি প্রয়োগ করবেন, কারণ আপনার এই মূল্যবান ভোটই নির্ধারণ করবে আগামী দিনের এই জনপদের ভাগ্য। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে অন্য কোনো জনপদে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, চোখ রাখুন দেশ টিভির পর্দায়। আল্লাহ হাফেজ।